সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। আমরা যে নির্দিষ্ট বিষয় সম্পর্কে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম, সেই অধ্যায়ের পরবর্তী বিষয়বস্তু সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো আজকের মূল বিষয়বস্তু আলোচনা করবার আগে আমরা একটু আলোচনা করে নেব। কি আলোচনা করব বলো তো? ভেরি গুড, প্রশ্নোত্তর পর্ব আলোচনা। সেই প্রশ্নোত্তর পর্ব আলোচনাতে কি থাকে বলো তো? হ্যাঁ, এই প্রশ্নোত্তর পর্বে আলোচনাতে আমরা লাস্ট যে ক্লাস অর্থাৎ বিগত যে ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বিষয়বস্তু সম্পর্কে যে আমরা আলোচনা করেছি তার থেকে একটু প্রশ্ন আমি তোমাদের থেকে জেনে নেব, যে তোমরা কে কতখানি ভালোভাবে নিজেদের মধ্যে একটু প্রস্তুত করতে পেরেছো বা জানতে পেরেছো, সেটা আমি একটু জেনে নেব। ঠিক আছে? তো আমি খুব বেশি প্রশ্ন জিজ্ঞাসা করব না, অল্প কয়েকটি প্রশ্নই জিজ্ঞাসা করব। তারপরে আমরা আজকের যে আলোচনা মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমরা শুরু করব। তো আমি শুরুতেই জাস্ট একটু জানবো, বলো তো যে আমরা এই যে আবহবিকার সম্পর্কে বিগত বেশ কিছু ক্লাস সম্পর্কে এবং তার আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে আলোচনা করছি বা আলোচনা করে চলেছি, সেই আবহবিকারকে মূলত কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? একদম ঠিক বলেছে, আবহবিকারকে মূলত আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর রাসায়নিক আবহবিকার, 3 নম্বর হচ্ছে জৈবিক আবহবিকার। তাই তো? তাহলে তিনটি প্রধান আবহবিকার সম্পর্কে আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো শুরুতে আমরা যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকার শুরুতে আমরা আলোচনা করেছি। আচ্ছা বলো তো, এই যান্ত্রিক আবহবিকারকে মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? এই যান্ত্রিক আবহবিকারকে মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। কি কি সেই ভাগগুলোর নাম? একটা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ, তাই তো? তারপরে রয়েছে স্বল্প মোচন, 3 নম্বরে ক্ষুদ্রকণা বিসরণ, 4 নম্বরে তুষার খণ্ডীকরণ, তাই তো? অর্থাৎ তুষারের দ্বারা আবহবিকার। এই 4টি মূল শ্রেণীবিভাগ আমরা যান্ত্রিক আবহবিকারের থেকে জেনেছি বা হয়ে থাকে। আর আমরা পূর্বের ক্লাসে কি কি আলোচনা করেছি? পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে তোমার ক্ষুদ্রকণা, প্রস্তরচয় খণ্ডীকরণ আর স্বল্প মোচন, তাই তো? এই দুটি মূল বিষয় আমরা আলোচনা করেছি। তাই এই যে দুটি বিষয় আলোচনা করেছি আমরা, বলো তো এর মধ্যে জ্যামিতিক আবহবিকার যদি বলা হয় তাহলে কোন আবহবিকারকে আমরা বলতে পারি? একদম ঠিক, জ্যামিতিক আবহবিকার বলতে গেলে কিন্তু আমরা এই প্রস্তরচাই খণ্ডীকরণকে জ্যামিতিক আবহবিকার বলতে পারি। কারণ যে যান্ত্রিক আবহবিকারের ফলে শিলাস্তর কি হয়? এটা উষ্ণতার তারতম্যের জন্য হয়। একদম ঠিক বলছো। তো উষ্ণতার তারতম্যের জন্য যখন এই শিলাস্তরে সংকোচন এবং প্রসারণ হয়, তখন কি হয়? এই জ্যামিতিক আকারের মতো অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার আকৃতি, সেটা কি কি হতে পারে? আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে বা ষড়ভুজাকার হতে পারে। তার ফলে যে বিভিন্ন রকম ভাবে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে সেই নির্দিষ্ট স্থানে পড়ে থাকে, তাকে আমরা বলবো
প্রস্তর চাই খণ্ডীকরণ, তাই তো? আচ্ছা, এই প্রস্তর চাই খণ্ডীকরণ ছাড়া আমরা আর কি আলোচনা করেছিলাম? স্বল্পমোচন। তো স্বল্পমোচন যদি জিজ্ঞাসা করা যায় এটা কিসের মতো আবহ বিকারটা হয়, এর অপর নাম কি? অনিয়ন ওয়েদারিং, অর্থাৎ পেঁয়াজের খোসার মতো যে আবরণ, সে আবরণ যখন ছাড়িয়ে যায়, এবং এটা উষ্ণতার তারতম্যের জন্য হয়। এবং এর ফলে মূলত কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এর ফলে মূলত গোলাকার ভূমিরূপ সৃষ্টি হতে পারে। তো যখন এখানেও মরু অঞ্চলে কি হয়? উষ্ণতার তারতম্য হয়। তো দিনের বেলা এই যে কোনো একটা সমসত্ব প্রকৃতির শিলা, সেই শিলায় যখন দিনের বেলায় প্রচণ্ড তাপে শিলা যখন তাপের পরিবাহী হচ্ছে, ওপরের অংশ কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। রাতের বেলা কি হচ্ছে বলতো? সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে শিলার উপরের স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত একটা কি হয়? তাপীয় ঢালের সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়। তো এই তাপীয় ঢাল যখন হয় এবং দীর্ঘদিন ধরে যখন এই তাপীয় ঢালটি লক্ষ্য করা যায়, তার ফলে শিলার কি হয়? পীড়ন ক্ষমতা নষ্ট হয়ে যায়, তার শিলার সহ্য ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? একদম ঠিক বলেছ, যেটা হয় সেটা হলো যে পেঁয়াজের খোসার মতো একটা একটা করে আস্তরণ, গোলাকার আস্তরণ ছড়িয়ে পড়ে বা ছেড়ে যায়, তাই না? আর এই শুরুতেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্বল্প শব্দের অর্থ কি? খোসা। আর মোচন শব্দের অর্থ কি? ট্যাগ। তাহলে একসঙ্গে দাঁড়ালো কি? স্বল্প মোচন, অর্থাৎ খোসার ত্যাগ করা, অর্থাৎ বাহিরের যে স্তর, সেটাকে যদি আমরা শিলার বাইরের দিকের যে স্তরটি রয়েছে সেটাকে যদি আমরা খোসার আস্তরণ বা পাতলা আস্তরণ বলে মনে করি বা ধরে নিই, তাহলে সেই আস্তরণটা খুলে যেতে পারে বা খুলে যায়, তাই না? যেটাকে আমরা স্বল্প মোচন বলছি। তাহলে মূলত এই দুটি বিষয় সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এবং তোমরা আজকে তার যথাযথভাবে খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছ। এবং যাদের যাদের একটু সমস্যা রয়েছে উত্তর দিতে গিয়ে, তাদেরকে আমি বলবো তারা আরও একবার করে এই পূর্বের দিনের ক্লাসটি আরও একবার তারা রিপিট দেবে, যাতে তোমাদের কাছে এই জিনিসটা খুব সহজ সরলভাবে তোমাদের মনে থাকে। দেখবে যে জিনিসটা খুব সহজ সরলভাবে মনে থেকে যাবে, সেটা কিন্তু সহজে তোমরা ভুলবে না। কিন্তু যে বিষয়বস্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, জোর করে মুখস্থ করতে চাইছো, সেটা কিন্তু খুব বেশি দিন মাথার মধ্যে এই মেমোরিতে থাকে না। ঠিক আছে? তো আজকে আমাদের যে মূল বিষয়বস্তু আলোচনা করব, যান্ত্রিক আবহবিকারের যেটা 3 নম্বর শ্রেণীবিভাগ, অর্থাৎ যার নাম হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এই ক্ষুদ্রকণা বিসরণ খুব একটা উল্লেখযোগ্য একটা উদাহরণ বলতে পারি, শ্রেণীবিভাগ বলতে পারি, একটা ভূমিরূপ বলতে পারি। কারণ এই ক্ষুদ্রকণা বিসরণের জন্য দিনের বেলাতে মরু অঞ্চলে হঠাৎ হঠাৎ করে গুলির শব্দ শোনার আওয়াজ শোনা যায় না। এই গুলির আওয়াজ কোনো বন্দুক থেকে বা কোনো যুদ্ধের আওয়াজ ক্ষেত্র থেকে আসে না। যেটা আসে সেটা শিলাস্তর থেকে একটা আস্তরণ খসে পড়ার মতো আওয়াজ হয়। খসে পড়লে এইরকম আওয়াজ হয়, সেই জন্য গুলির মতো আওয়াজ হয়। সেই জন্য বলছি এটা বেশ একটু ইন্টারেস্টিং অংশ।
তোমরা সবাই আশা করি খুব মনোযোগ সহকারে শুনবে, এবং কারোর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে যে এই নির্দিষ্ট জায়গাটা বা ওই জায়গাটায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এবং ক্লিয়ারলি জিজ্ঞাসা করলে তবেই কিন্তু তোমাদের সমস্যা মানে দূর হবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই একটু খাতা পেন নিয়ে রেডি থাকো, কারণ আমরা আলোচনা করতে করতে যে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা একটু খাতায় সুন্দরভাবে নোট ডাউন করে নেবে, এবং সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা মূল বিষয়বস্তুতে চলে আসি। তাহলে তোমরা নবম শ্রেণীর সবার প্রিয় ছাত্রছাত্রী আমাদের। পঞ্চম অধ্যায় আবহবিকার, এবং এই আবহবিকারের আজকের আমরা আলোচনা করছি যান্ত্রিক আবহবিকারের পার্ট 2। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম পার্ট 1, সেখানে কি আলোচনা করেছিলাম? প্রস্তরচাই খণ্ডীকরণ আর স্বল্প মোচন। আজকে পার্ট 2তে আমরা আলোচনা করব ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা, আর তার সাথে আনুষঙ্গিক কিছু প্রশ্নাবলী, কিছু পার্থক্য, সেগুলো আমরা আজকের দিনের আলোচনা করে নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই আবহবিকারের শ্রেণীবিভাগ, এই যে অংশটি বা পার্টটি আমি তোমাদের সামনে আরো একবার করে দেখাচ্ছি। দেখো, প্রস্তরচাই খণ্ডীকরণ এই অংশটি, স্বল্পমোচন এই অংশটি আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা কি আলোচনা করব? ক্ষুদ্রকণা বিসরণ, ঠিক আছে? এবং এটা আমি তোমাদের আবহবিকারের শ্রেণীবিভাগ পর্যন্ত প্রত্যেকটি অংশেই আমি তোমাদের এটা দেখাতে থাকবো, কারণ এটা দেখালে তোমাদের এখান থেকে বুঝতে অনেকখানি সুবিধা হবে যে আবহবিকারের মূল শ্রেণীবিভাগটা কিভাবে হয়েছে বা হয়ে চলেছে, এবং কোন কোন অংশগুলো আমরা আগামী দিনে আলোচনা করতে আমাদের বাকি থেকে যাবে, ঠিক আছে? তো যান্ত্রিক আবহবিকার, যেহেতু ক্ষুদ্রকণা বিসরণ যান্ত্রিক আবহবিকারের একটা নির্দিষ্ট অংশ বা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ, সেই জন্য শুরুতে আমরা যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞাটা জেনে নেব। তো আমি এক্ষেত্রে নিজে না বলে তোমাদের থেকে এই যান্ত্রিক আবহবিকার কাকে বলা হয় সেই সম্পর্কে একটু জানবো। কে বলতে পারবে বলো তো একটু আমাকে? আচ্ছা, তাহলে যে প্রক্রিয়ায় আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের যখন শিলাস্তর কি হয়, যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হয়ে গেলে কি হয়, উৎপন্ন পদার্থ এই নির্দিষ্ট স্থানেই পড়ে থাকে, তাই না? তাকেই কি বলা হয়? যান্ত্রিক আবহবিকার বলা হয়। এটা আমরা জেনেছি, তোমরা সেটা বললে। এবং এক্ষেত্রে আরো একটা তোমাদের সেটা বলার কথা যে এই যান্ত্রিক আবহবিকারে শিলা যদি টুকরো টুকরো হয়ে ভেঙে গেলেও এক্ষেত্রে কিন্তু খনিজের কোনো পরিবর্তন হয় না, কারণ শিলার যে মূল খনিজ তার কিন্তু কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায় না, শিলার ভৌত ধর্ম কিন্তু একই রকম থাকে, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি এবার বললাম যে প্রস্তরচাই খণ্ডীকরণ আমরা আলোচনা করেছি, স্বল্পমোচন করেছি, আজকে আমরা আলোচনা করব ক্ষুদ্রকণা বিসরণ, তার মূল ইংলিশে যেটাকে বলা হয় গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, আর প্রস্তরচাই খণ্ডীকরণ বলছিলাম ব্লক ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ ব্লক আকারে ভেঙে যায়। ক্ষুদ্রকণাতে গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, ঠিক আছে?
তো চলো দেখি আমরা এই গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিস্ফোরণ বা বন্দুকের মতো আওয়াজ কেন বলা হচ্ছে, সেটাতে কি বিষয়বস্তু রয়েছে। আচ্ছা, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, ঠিক আছে, তো সেটা কি হচ্ছে, কেমন ভাবে হয়। তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায়, আর যে কটা আমরা আলোচনা করি সব কটাই কিন্তু উষ্ণতার তারতম্যের ফলে যান্ত্রিক আবহবিকার। তো সেজন্য এখানটাতেও বলা হলো যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে সংকোচন ও প্রসারণের ফলে শিলা যখন ফেটে যায়, ছোট ছোট কণায় পরিণত হয়ে যায়, তাকে ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলা হয়। বোঝা গেল? দেখো, প্রত্যেকটা অংশ যখন আমরা আগে বলেছি প্রস্তরচায় খণ্ডীকরণ বা স্বল্পমোচনে, সেক্ষেত্রেও কিন্তু এই সংকোচন বা প্রসারণের ফলে কোনোটার শিলা স্তরে স্তরে পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে গেছে, সেটাকে স্বল্পমোচন বলেছি। কোনোটা ব্লকের আকারে ছড়িয়ে ছিটিয়ে ভেঙে গেছে, তখন তাকে আমরা প্রস্তরচায় খণ্ডীকরণ বলেছি। আবার এটা যখন ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, তখন তাকে আমরা ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলছি। ঠিক আছে? দেখো, এই যে গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ছবিটা এখানে দেখানো হয়েছে, এই যে বাইরের একটা আউটার যে লাইন দেখানো হয়েছে, এখানে দেখো বলেছে ফর্মার শেপ, ফর্মার সারফেস, অর্থাৎ পূর্বে এই রকম একটা আকৃতি বা আয়তন ছিল, সেটা পরবর্তীতে দীর্ঘদিন ধরে এই যে শিলার সংকোচন প্রসারণের ফলে এই শিলার উপরিস্তর থেকে কি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণায় পরিণত হয়ে গেছে। ঠিক আছে? দেখো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই নির্দিষ্ট স্থানেই কিন্তু অবশিষ্ট হয়েও এখানে পড়ে রয়েছে। স্মল ফ্র্যাগমেন্টস অ্যান্ড গ্রেনস অ্যাকুমুলেট, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে, এবং বর্তমান দিনে তার ক্ষয়ে যাওয়ার ফলে এই রকম একটা আস্তরণ বা এরকম একটা আকৃতি আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। কিভাবে হচ্ছে, কোন ধরনের খনিজে হয়। উষ্ণ মরুভূমিতে বিষমসত্ত্ব শিলার বিভিন্ন খনিজের রং। দেখবে আগে যখন আমরা স্বল্পমোচন বা প্রস্তরচায় খণ্ডীকরণ আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু সমসত্ত্ব শিলার একটা প্রাধান্য ছিল। এখানটাতে কিসের প্রাধান্য দেওয়া হচ্ছে, বিষমসত্ত্ব শিলার। বিষমসত্ত্ব শিলার বিভিন্ন খনিজের রং, বৈশিষ্ট্য ও প্রকৃতি ভিন্ন ভিন্ন হওয়ায় তাপগ্রহণ ও বর্জন ক্ষমতা আলাদা আলাদা হচ্ছে। কিন্তু যখন একই ধরনের শিলা বা খনিজ যখন একসঙ্গে অবস্থান করে, তাদের তাপ গ্রহণ করার ক্ষমতা বা বর্জন ক্ষমতা কিন্তু একই ধরনের হয়। সেই জন্য তারা যখন ছড়িয়ে পড়তো বা একটা পেঁয়াজের খোসার মতো সবটুকু অংশই কিন্তু খসে পড়তো। কিন্তু এখানে যেহেতু সব ধরনের শিলা বা খনিজ একসঙ্গে মিশে রয়েছে, তাই জন্য কি হচ্ছে, দিনে ও রাতে বিচ্ছিন্নভাবে প্রসারিত ও সংকুচিত হচ্ছে। দেখো, সব ধরনের শিলাই কিন্তু একই রকম ভাবে শিলার তাপ গ্রহণ বা বর্জন করার ক্ষমতা সমান নয়। ঠিক আছে? তা শিলায় কি হচ্ছে, প্রবল পীড়ন সৃষ্টি হচ্ছে, ফলে দুপুর বা বিকালে খনিজের সংযোগস্থল বরাবর পিস্তলের গুলি ছোড়ার মতো শব্দ করে ফেটে যায়। তাহলে নির্দিষ্ট যে শিলা বা খনিজ, তার যখন আর পীড়ন সহ্য করার ক্ষমতা অতিক্রম করে যাচ্ছে, তখন কি হয়, দুপুর বেলার দিকে বা বিকালের দিকে যে খনিজের সংযোগস্থল রয়েছে, সেখান থেকে নির্দিষ্ট শিলা বা নির্দিষ্ট খনিজ সেইখান থেকে পিস্তলের গুলি ছোড়ার মতো শব্দ করে ফেটে যাচ্ছে।
ফেটে গিয়ে কিসে পরিণত হয়ে যাচ্ছে? শিলাটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাকে এখানে বলা হচ্ছে যে সংযোগস্থল বরাবর পিস্তলের গুলি ছোড়ার মতো শব্দ করে ফেটে শিলাটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। ঠিক আছে, এই জন্যই মরু অঞ্চলে দিনের বেলা বিকেলের দিকে গুলি ছোড়ার মতো একটা আওয়াজ লক্ষ্য করা যায়, আওয়াজ শোনা যায়, কিন্তু আওয়াজ কেউ কোথা থেকে কিভাবে হচ্ছে হঠাৎ করে সবাই কিন্তু ধরতে পারে না বা বুঝে ওঠা যায় না। তাহলে ক্ষুদ্রকণা বিস্ফোরণের সংজ্ঞা অর্থাৎ ক্ষুদ্রকণা বিস্ফোরণ কাকে বলে এবং তার পদ্ধতি সম্পর্কে সবাই বুঝতে পারলে আশা করি। আচ্ছা, এরপরে আমরা মূল যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে শিলার পীড়ন সহ্য ক্ষমতা। অর্থাৎ যেহেতু আমরা বলেছি যে ক্ষুদ্রকণা বিস্ফোরণ সমসত্ব না অসমসত্ব, বিষমসত্ব বা অসমসত্ব, অর্থাৎ একই প্রকার শিলা বা খনিজ একসঙ্গে এখানে অবস্থান করতে দেখা যায় না। ঠিক আছে, তো সেই জন্য কোন শিলার সহ্য ক্ষমতা কতটা বেশি সেটা আমরা এখানে আলোচনা করব। এখানে একটা আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা উষ্ণতায়, সেটা হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, এই 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই সময় পীড়ন সৃষ্টি হয় 2115 কেজি প্রতি বর্গ সেন্টিমিটারে। ঠিক আছে, এইখানটাতে মার্বেল, এই মার্বেলের পীড়ন সহ্য ক্ষমতা কত? 1000 কেজি প্রতি বর্গ সেমি। কত? 1000 কেজি প্রতি বর্গ সেমি। ঠিক আছে, মার্বেলের পীড়ন ক্ষমতা। গ্রানাইটের পীড়ন ক্ষমতা কত? 70 কেজি। তার মানে অনেকটাই কম মার্বেলের থেকে, মার্বেল যেহেতু রূপান্তরিত শিলা। চুনা পাথর এর পীড়ন সহ্য ক্ষমতা 35 কেজি। তাহলে দেখো মার্বেল তাহলে সব থেকে বেশি পীড়নের সহ্য ক্ষমতা ধরে রাখতে পারে, অর্থাৎ প্রতি বর্গ সেমিতে এসে 1000 কেজি করে পীড়নের সহ্য ক্ষমতা ধরে রাখতে পারে। এরকম ভাবে বিষমসত্ব শিলা বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখান থেকে তাপের তারতম্যের জন্য রাবারের মতো ছোট ছোট গুলির আওয়াজ হতে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নে ভীষণভাবে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যে মার্বেলের পীড়ন সহ্য ক্ষমতা কত, এবং এখানে শুধু 1000 কেজি বললে হবে না, এককটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 1000 কেজি প্রতি বর্গ সেমিতে। ঠিক আছে, আবার যখন গ্রানাইট বলবো সেটাকেও বলতে হবে 70 কেজি প্রতি বর্গ সেমিতে। চুনা পাথরের পীড়ন সহ্য ক্ষমতা 35 কেজি প্রতি বর্গ সেমিতে। অর্থাৎ এই এককগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে উল্লেখ করতে হবে। দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, একটা শিলাস্তর, দেখো এখানে দেখো ক্ষুদ্রকণা বিস্ফোরণ, অর্থাৎ ছোট ছোট গুলির গুলির মতো আওয়াজ এই নির্দিষ্ট স্থানে দেখো চারিদিকে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যেটা স্বল্পমোচন হলে আমরা পেঁয়াজের খোসার মতো আস্তরণ পড়ে থাকতে দেখতাম, বড় বড় আস্তরণ। প্রস্তরচায় খণ্ডীকরণ হলে জ্যামিতিক আকার বিশিষ্ট, অর্থাৎ রেক্টেঙ্গুলার আকার বিশিষ্ট এরকম ভাবে আমরা পড়ে থাকতে দেখতাম। তাহলে এইখান থেকেই আমরা এই যান্ত্রিক আবহবিকারেরই বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারছি খুব সহজেই। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ক্ষুদ্রকণা বিস্ফোরণ, তার ক্ষুদ্রকণা বিস্ফোরণের মূল পার্থক্যগুলো এবার আমরা একটু মূল বৈশিষ্ট্যগুলো এবার আমরা একটু আলোচনা করব। সেটা কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
উষ্ণ মরু অঞ্চলে বিভিন্ন প্রকৃতি রংযুক্ত বিষমসত্ত্ব শিলায় এই আবহবিকার ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটে। দেখবে এই আবহবিকার ঘটে। আচ্ছা, আর যখন আমরা স্বল্পমোচন আলোচনা করেছিলাম তখন কিন্তু ছিল এটা সমসত্ত্ব শিলা, আর এটা হচ্ছে বিষমসত্ত্ব শিলা। এইটা খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন রংযুক্ত, কিন্তু ক্ষুদ্র স্বল্পমোচনের ক্ষেত্রে কিন্তু এটা একই রংযুক্ত সমসত্ত্ব শিলার উদাহরণ ছিল বা উল্লেখ ছিল। এখানে বিষমসত্ত্ব শিলার উল্লেখ লক্ষ্য করা যাচ্ছে। মরুভূমিতে সূর্যাস্তের পর পিস্তল থেকে গুলি ছোড়ার মতো শিলা ফাটার আওয়াজ শোনা যায়। কখন হয় এটা? সূর্যাস্তের পর, অর্থাৎ বিকালের দিকে পিস্তল থেকে গুলি ছুড়লে ঠিক যেমন আওয়াজ হয়, এখানেও ঠিক অনেকটা সেই রকমই আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক আছে? এতে অর্থাৎ এই ক্ষুদ্রকণা বিস্ফোরণে ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালি বা ধুলায় পরিণত হয়। দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বালি, কারণ ক্ষুদ্র কণা বিস্ফোরণ নামের মধ্যেই রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেহেতু বন্দুকের গুলি কি ক্ষুদ্র, যে ক্ষুদ্রের মতোই কিন্তু ছোট ছোট পাথর কণা বা সূক্ষ্ম শিলাচূর্ণ কিন্তু পড়ে থাকে। এই আবহবিকার দ্বারা ইনসেলবার্জ ভূমিরূপ সৃষ্টি হয়। কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? ইনসেলবার্জ ভূমিরূপ সৃষ্টি হতে পারে। কিসের দ্বারা হয়? এই ক্ষুদ্রকণা বিস্ফোরণের দ্বারাই হয়ে থাকে। কোন শিলায় কার্যকরী হয়? গ্রানাইট ও বেলে পাথর শিলায় এটি বেশি পরিমাণে কার্যকরী হয়। ঠিক আছে? গ্রানাইট এবং বেলে পাথর শিলায় এটি বেশি পরিমাণে কার্যকরী হয়। বোঝা গেল তাহলে? দেখো এখানটায় দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো নির্দিষ্ট স্থানে এখানে পড়ে রয়েছে এরকম ভাবে, এবং চারিদিকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালি বা ধুলো পরিণত হতে থাকে। তাহলে বৈশিষ্ট্যগুলো সবাই বুঝতে পারলে? আশা করি কারোর আর কোনো অসুবিধা নেই। একদম সহজ 5টি বৈশিষ্ট্য, যেটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে বিষমসত্ত্ব শিলায় ঘটে, সূর্যাস্তের পরে পিস্তল থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালি বা ধুলোয় পরিণত হয়, এই দ্বারা এই অর্থাৎ এই আবহবিকারের দ্বারা ইনসেলবার্জ ভূমিরূপ সৃষ্টি হয়, গ্রানাইট এবং বেলে পাথর শিলায় এটি বেশি পরিমাণে কার্যকরী হয়। এই হচ্ছে মোট 5টি বৈশিষ্ট্য, যেটা একদম সহজ বৈশিষ্ট্য। আমি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, খুব ভালো। এইবার যেটা আমরা বলছিলাম বারবার, যে থর মরুভূমি অঞ্চলে বিকালের দিকে অধিবাসীরা গোলাগুলির শব্দ শুনতে পায় কেন? কি হয়? দেখো এমন কিছু ব্যাপার না, যেটা আমরা আগে আলোচনা করলাম সেটাই এখানটা দেখো। এই যে যেহেতু বিষমসত্ত্ব শিলা রয়েছে, এখানে একটা শিলা, এখানে এক প্রকার শিলা, এখানে এক প্রকার শিলা, তো এই প্রত্যেকটা শিলার পীড়নের সহ্য ক্ষমতা কিন্তু বিভিন্ন। এই যে পীড়নের সহ্য ক্ষমতা বিভিন্ন, তো এই যখন পীড়নের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম, তখন উত্তপ্ত হওয়ার পদ্ধতিও আলাদা আলাদা রকমের হচ্ছে। ঠিক আছে? তো কি হচ্ছে একটু পড়ি আমরা। রাজস্থানের থর মরুভূমিতে, কোথায়? রাজস্থানের থর মরুভূমিতে দিনের বেলা প্রখর যে সূর্যরশ্মি হয়, অর্থাৎ দিনের বেলা মরুভূমি অঞ্চলে জানো যে তোমরা স্বাভাবিকভাবে প্রচন্ড পরিমাণে উত্তপ্ত থাকে, প্রায় তখন 40 ডিগ্রি 45 ডিগ্রি এমনকি 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যায়। উত্তপ্ত হয়ে বিভিন্ন শিলা খনিজের অসমভাবে প্রসারিত হয়। অসমভাবে কেন বলছে?
কারণ এখানে যদি গ্রানাইট শিলা থাকে, এখানে যদি বেলে পাথর থাকে, তাহলে সেই শিলা, বেলে পাথর, গ্রানাইট আলাদা আলাদা ভাবে তার প্রসারিত হতে লক্ষ্য করা যাবে। ফলে বিকেলের দিকে যখন তাপ বিকিরণ করে, অর্থাৎ তাপটা ধরে তো রাখতে পারে না, তাপ আবার নির্দিষ্ট সময় অন্তর ছেড়ে দিতে হয়, তখন শিলাগাত্রে প্রবল পীড়ন ও টান সৃষ্টি হয়। তখন এই খনিজগুলি মূল শিলা থেকে তীব্র বেগে সশব্দে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ যখন এই পীড়ন আর সহ্য করতে পারে না, নির্দিষ্ট এই যে বড় শিলাস্তরটি লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে আস্তরণটা এখান থেকে খসে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই দেখো গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে নিচের দিকে পড়ে গেছে, এখানে আস্তরণ নিচের দিকে পড়ে গেছে। এবং এটা নিঃশব্দে হয় না, সশব্দে হয়। শব্দটা কেমন? মনে হয় বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। তাই স্থানীয় লোকেরা এই গোলাগুলির মতো শব্দ শুনতে পায়, অথচ কাউকে দেখতে পায় না। তাহলে আমরা যারা নতুন অধিবাসী বা আমরা যারা ঘুরতে যদি যাই এই মরুভূমি অঞ্চলে, হঠাৎ করে আমরা এই আওয়াজ শুনতে পাবো, দেখে মনে হবে হয়তো কোথাও যুদ্ধ লেগে গেছে, কিন্তু আদৌ সেটা যুদ্ধ নয়, এটা প্রকৃতির আওয়াজ, প্রকৃতির শিলাস্তরের আওয়াজ, অসমসত্ব শিলাস্তরের আওয়াজ, যেটাকে আমরা আবহবিকারের একটা অংশ, অর্থাৎ কি নামে চিহ্নিত করতে পারি? ক্ষুদ্র কণা বিসরণ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণভাবে আসে, যে মরু অঞ্চলে অধিবাসীরা কেন গোলাগুলির শব্দ শুনতে পায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা খুব সহজ দুটো পার্থক্য আলোচনা করব। আমি ছবি দেখিয়েও দিয়ে দিয়েছি, দেখো ছবি দেখলে আরো সহজে বুঝতে পারবে সেটা কি। প্রথম যে পার্থক্য আলোচনা করব সেটা হচ্ছে স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ। শিলা কি? স্বল্পমোচন এই প্রকার খনিজ দ্বারা গঠিত সমসত্ব শিলায় এটি ঘটে, যেটা আমি তোমাদের বারবার বলছিলাম। তাহলে এই যে অনিয়ন ওয়েদারিং, সমসত্ব শিলায় হচ্ছে, ক্ষুদ্রকণা বিসরণ বিষমসত্ব শিলায় এটি ঘটে। ঠিক আছে, শিলাকণা কেমন হয়? শিলার উপরের স্তরগুলি পেঁয়াজের খোসার মতো খসে পড়ে। ঠিক আছে, আর এখানে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালি কণায় পরিণত হয়। দেখো পার্থক্যগুলো দেখো, এটা সমসত্ব শিলা, এটা বিষমসত্ব শিলা। পেঁয়াজের খোসার মতো পড়ে যাচ্ছে, যে পেঁয়াজের খোসার মতো, আর এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালি কণায় পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে শিলার উপর ও নিচের স্তরের মধ্যে অসমভাবে প্রসারণ ও সংকোচন ঘটে। ঠিক আছে, আর এটা শিলার বিভিন্ন খনিজের মধ্যে বিভিন্ন হারে সংকোচন ও প্রসারণ ঘটে এবং খনিজের সংযোগস্থল ফেটে যায়। ঠিক আছে, স্বল্পমোচনে নিঃশব্দে কাজ করে, নিজের মতোই কাজ করে থাকে, কাউকে জানানোর প্রয়োজন মনে করে না, তাই এটা শব্দ উৎপন্ন হয় না, খোসা আলাদা করে ছাড়িয়ে পড়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষুদ্রকণা বিসরণ ইনি আবার সবাইকে জানাতে পছন্দ করে, পিস্তল থেকে গুলি ছোড়ার মতো প্রচন্ড শব্দ হয়। এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় যে পার্থক্য আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ আর প্রস্তরচাই খণ্ডীকরণের মধ্যে পার্থক্য। তো ক্ষুদ্রকণা বিসরণ তো আমরা একবার আলোচনা করলাম, তাও একবার দেখি কি আছে। বিভিন্ন প্রকার খনিজের বিষমসত্ব শিলায় এটি ঘটে, এটা সমসত্ব শিলায় ঘটে। এই হচ্ছে প্রস্তরচাই খণ্ডীকরণ। এই শিলায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালি কণায় পরিণত হয়, আর এটা স্তম্ভ বা চায়ের আকারে বিচ্ছিন্ন হয়। ঠিক আছে,
এতে শিলার বিভিন্ন খনিজের মধ্যে বিভিন্ন হারে প্রসারণ ও সংকোচন ঘটে এবং খনিজের সংযোগস্থল ফেটে যায়, যেটা আমরা দেখলাম খনিজ সংযোগস্থল ফেটে যাচ্ছে। আর এটা শিলার উপরের স্তর ক্রমাগত সংকুচিত ও প্রসারিত হচ্ছে এবং কিভাবে ফাটল ধরছে, উল্লম্ব এবং অনুভূমিক ভাবে ফাটলের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় পিস্তল থেকে গুলি ছোড়ার মতো প্রচন্ড শব্দ হয়, অর্থাৎ সবাইকে জানিয়ে কাজটা করছে, কিন্তু প্রস্তরচায় খণ্ডীকরণে কোনো প্রকার আওয়াজ হয় না। এটা জ্যামিতিক আকারে এই খণ্ডগুলো নির্দিষ্ট আকারে ভেঙে পড়ে যায় বা এই টুকরোগুলো আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে প্রস্তরচায় খণ্ডীকরণ। ঠিক আছে, তাহলে যে দুটো পার্থক্য আমরা আলোচনা করলাম, ক্ষুদ্রকণা বিসরণ আর প্রস্তরচায় খণ্ডীকরণ, তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কারোর কি দুটো পার্থক্য থেকে কোনো প্রকার সমস্যা আছে? নেই, খুব ভালো। তাহলে আজকে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? আমরা আজকে আলোচনা করলাম ক্ষুদ্রকণা বিসরণ, তার সংজ্ঞা, তার পদ্ধতি, তার বৈশিষ্ট্য। এর সাথে সাথে আমরা আলোচনা করলাম যে থর মরুভূমি অঞ্চলে অধিবাসীরা বিকেলে কেন গোলাগুলির শব্দ শুনতে পায়, তাই তো। আর দুটি পার্থক্য আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য, আর ক্ষুদ্রকণা বিসরণ ও প্রস্তরচায় খণ্ডীকরণের মধ্যে পার্থক্য। তাহলে এইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখানে রাখলাম, তোমরা সবাই নোট ডাউন করে নাও। এই প্রশ্নগুলো থেকে কোনো প্রশ্ন কি কারোর বুঝতে কোনো সমস্যা হচ্ছে, যে এই প্রশ্নটার কোন নির্দিষ্ট উত্তর আমাদেরকে লিখতে হবে বা পড়তে হবে বা জানতে হবে, বুঝতে হবে? অসুবিধা নেই, বা খুব ভালো, সবাই খুব ভালো ছাত্রছাত্রী। তাহলে এই প্রশ্নগুলো তোমরা সবাই জানছো। পরবর্তী দিনে কিন্তু আমরা এখান থেকে আবার ক্লাসের শুরুতে এখান থেকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী, অর্থাৎ এই ক্ষুদ্রকণা বিসরণ, তার যে পরবর্তী অংশ রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।